তোমার সন্তানের মৃতদেহ যদি তোমারই প্রাণের চেয়ে প্রিয় গাড়িতে করে জঙ্গলের মধ্যে গিয়ে তোমাকেই ঠিকানা লাগাতে হয়, তাও আবার না জেনে পুলিশের ব্ল্যাকমেলের কারণে, এবং পরে যদি তুমি এটি জানতে পারো, তাহলে তোমার কেমন মনে হবে? হ্যাঁ, আজকের গল্পটি এমনই রক্তহীন করায় একটি ঘটনার উপর ভিত্তি করে। কেন পুলিশ এক সাধারণ ট্যাক্সি ড্রাইভারের সাথে এমন ঘটনা করলো, এবং সেই নির্দোষ ছেলেটারই বা কী অপরাধ ছিল যে তাকে এরকমভাবে তারা হত্যা করলো, সেই সমস্ত কিছুই জানতে হাজির হলাম 2025 সালের একটি ভারতীয় মালায়ালাম অ্যাকশন থ্রিলার ফিল্ম থোডারামের অবিশ্বাস্য গল্প নিয়ে। তো চলো আর বেশি পেঁচাল না পেরে একসাথে শুরু করা যাক আজকের অবিশ্বাস্য গল্পটি। গল্পের শুরুতে একটি ছোট্ট এবং শান্তিপূর্ণ গ্রাম দেখতে পাই। গ্রামের নাম পুরাকাইয়ম। হঠাৎ করে সেই গ্রামে ঘটে যায় এক ভয়াবহ বিপর্যয়। বিশাল বিশাল পাথর এবং মাটি একসাথে ধসে পড়ে গ্রামে। মুহূর্তের মধ্যেই অনেকের ঘরবাড়ি মাটিতে চাপা পড়ে এবং অনেক মানুষও তার নিচে পড়ে যায়। এই খবর পেয়ে রেস্কিউ টিম দ্রুতই ঘটনাস্থলে আসে। তাড়াতাড়ি করেই সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু হয়। এভাবেই ধ্বংসস্তূপ সরিয়ে একে একে বের করে আনা হয় আহত মানুষদের। এরই মাঝে একটি লোকের আর্তনাদ শোনা যায়। সেখানে রেস্কিউ টিম পৌঁছালে তাকে উদ্ধার করে। এই সময়েই জিপের মধ্যে রেস্কিউ টিমের এক সদস্য এমন কিছুই দেখতে পায় যা দেখে সে হতভম্ব হয়ে যায়। এটি দেখে সে তার সিনিয়র অফিসারকেও ডাকে, কারণ জিনিসটি সত্যি ভয়ানক এবং অবিশ্বাস্য ছিল। সে কি এমন দেখেছিল তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর গল্পটা এখানেই কাট হয়। গল্পে পরিচয় হয় আমাদের আজকের গল্পের মূল চরিত্র বেঞ্জের সাথে। তার পরিবারে তার স্ত্রী এবং 2 সন্তান। তাদেরকে নিয়েই তার জীবন হাসি খুশি কেটে যাচ্ছিল। তার লাইফে আপাতত তেমন কোনো প্রবলেম নেই, তবে তার সাথে যে কি হতে চলেছে সেটি তার কল্পনার বাইরে। তবে সবকিছু ছাড়িয়ে বেঞ্জের সবচেয়ে প্রিয় জিনিস হলো তার এই পুরাতন অ্যাম্বাসেডর কার। এখন অবশ্যই প্রশ্ন আসতে পারে, কেন সে এমন একটি পুরাতন গাড়িকে এত পছন্দ করত? তার পেছনেও রয়েছে একটি কারণ এই গাড়িটি তার প্রিয় মাস্টারমশাই তাকে গিফট করেছিল। যাই হোক, এরপরেই দেখা যায় বেঞ্জ মন্দিরে পুজো দিয়ে তার বন্ধুদের সাথে বাড়িতে ফিরে আসছিল। আর ফেরার পথে সে তার ছেলে পাবিকেও সাথেতে করে বাড়িতে নিয়ে আসে। পাবি আসলে পড়াশোনার জন্য একটি হোস্টেলে থাকতো এবং বেঞ্জ তার এই গাড়িটিকে ট্যাক্সির মতো ইউজ করতো। আর একদিন হঠাৎ করেই তার মাস্টারমশাই তাকে কল করে। আসলে আগে বেঞ্জ একজন সাহসী স্ট্যান্ডম্যান ছিল। বিভিন্ন সিনেমায় সে নিজে স্ট্যান্ড করতো, আর মাস্টারমশাইয়ের জন্যই সে তার জীবনে একটি বড় টার্নিংও নিয়েছিল। যাই হোক, এদিকে দেখা যায় পাবি আজকেও তার কিছু বন্ধুকে নিয়ে বাড়িতে এসেছে ছুটিতে। পাবি আসলে ইঞ্জিনিয়ারিং করে এবং ছুটিতেই আজকে এখানে এসেছে। এই সময়টাতে তার এক বন্ধু বেঞ্জের এই অ্যাম্বাসেডর কারটিকে দেখে খুবই মুগ্ধ হয়, আর এই বিষয়ে সে খাবারের সময় বেঞ্জের সাথে বেশ কথাও বলে। আর ঠিক এই সময়ই বেঞ্জের এক পুরাতন বন্ধু বাইরে থেকে তাকে ইশারা করে দুষ্টু জল খাওয়ার জন্য। বেঞ্জও বুঝে ফেলে ইশারা, যার জন্য সে সুযোগ বুঝেই বাইরে চলে যায়। এরপর বাইরে গিয়ে বেঞ্জ যখন দোকানে গিয়ে মদ কিনছে, তখন সে হঠাৎ করে লক্ষ্য করে কে যেন তার গাড়িটিকে চুরি করে নিয়ে যাচ্ছে। যে গাড়িটা তার প্রাণের চেয়েও প্রিয়, সেই গাড়িটা অন্য কেউ চালাচ্ছে। এটি দেখেই তো তার মাথায় রক্ত উঠে যায়। তাই সে এক মুহূর্ত দেরি না করে তার বন্ধুর কাছ থেকে গাড়ির চাবি নিয়েই পিছু করতে থাকে তার গাড়িটির। আসলে ঘটনাটা এমন ছিল যে পাবির সেই বন্ধু, যার গাড়িটা খুবই পছন্দ হয়েছিল, সে মজা করে গাড়ি নিয়ে বের হয়। কিন্তু এই গাড়ির গিয়ার সিস্টেম ছিল একটু অন্যরকম। যখন পাবি এবং তার বন্ধুরা গাড়িটি চালাচ্ছিল, তখন তারা গাড়িটি থামাতেই পারে না, কারণ ব্রেক কাজ করছিল না। গিয়ার সিস্টেম যেহেতু চেঞ্জ, তার জন্য তারা একদমই কন্ট্রোল করতে পারছিল না গাড়িটি। আর কিছুক্ষণ পরে অবশেষে গাড়িটা পাশে থাকে একটি মাইল স্টোনের সাথে লেগে থেমে যায়। নিজের চোখের সামনে প্রিয় গাড়ির এমন অবস্থা দেখে বেঞ্জ কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাই সে সবার সামনে পাবিকে কষে একটা থাপ্পড় মেরে বসে। আসলে বেঞ্জ তার এই পুরনো অ্যাম্বাসেডর গাড়িটাকে সত্যি অনেক ভালোবাসতো। সে কখনোই গাড়িটা কাউকে চালাতে দেয় না, নিজের হাতে সমস্তটা দেখে রাখে, গাড়ির যত্ন করে। আজ পর্যন্ত গাড়ির গায়ে একটি টোকা পর্যন্ত পড়তে দেয়নি। যাক, সন্ধ্যায় সে গাড়িটি নিয়ে একটি পরিচিত মেকানিকের কাছে আসে, যার নাম মানিয়াম। ভাগ্যবশত গাড়িতে তেমন বড় কোনো ক্ষতিও হয়নি। আর বুঝতে পারে সবার সামনে তার ছেলেকে মারা এভাবে কিছুতেই উচিত হয়নি, কারণ ছেলে এখন যথেষ্ট বড় হয়েছে। যার জন্য সে এবার তার ছেলেকে মেসেজ করে, বাবা, আমি খুবই দুঃখিত তোমার সাথে এমন আচরণ করার জন্য, আমাকে তুই ক্ষমা করে দিস। কিন্তু পাবি এ কথার কোনো জবাব দেয় না। আর ঠিক তখনই চেন্নাই থেকে আসে এক দুঃসংবাদ, তার প্রিয় মাস্টারমশাই মারা গিয়েছে। এটি শুনেই বেঞ্জ যেন পাথরের মূর্তির মতো হয়ে যায়, কারণ মাস্টারজি তাকে অনেক কিছুই শিখিয়েছে, সে তাকে অনেক ভালোবাসে। তার মৃত্যুর খবর যেন তাকে বেশ করে আঘাত করেছে। এরপরে সে বাড়িতে ফিরে ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাই হোক, চেন্নাই পৌঁছেই বেঞ্জ মাস্টারমশাইকে শেষবারের মতো দেখে, আর এরপরে মাস্টারমশাইয়ের শেষ কার্যও সম্পন্ন হয়। এরপরে বেঞ্জ বাড়িতে ফিরে আসে এবং স্টেশন থেকে তাকে তার এক বন্ধু সাথে করে নিয়ে আসে সরাসরি বাড়িতে না গিয়ে থানায়। এখানে বেঞ্জ কিছুই বুঝে উঠতে পারছে না তার বন্ধু তাকে থানায় কেন নিয়ে আসলো, তার তো বাড়িতে যাওয়ার কথা ছিল। আর এই থানায় রয়েছে এক কড়া মেজাজের পুলিশ অফিসার, যার নাম বেনি। বেঞ্জের বন্ধুরা এরপরে সেই অফিসারের কাছে গিয়ে বলে, স্যার, আপনি সাহায্য না করলে আমাদের সাহায্য কে করবে? কিন্তু অফিসারের একটাই কথা, সে আমাকে মেরে পালিয়েছে, আমি তো তাকে কখনোই ছাড়বো না। আর তোমরা উল্টে তার হয়ে আমার কাছে এসেছো সাহায্য চাইতে, আমি সেই গাড়িটি কখনোই দেবো না।
আর এখানে আমরা জানতে পারি আসলে বেন যে তার গাড়িটি মানিয়ামকে দিয়েছিল, সেই মানিয়াম অবৈধ গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। আর পুলিশ যেহেতু তাকে ধরে নেবে সেই জন্য সে গাড়ি ফেলেই সেখান থেকে পালিয়েছে। এবার বেঞ্চ বুঝতে পারে সে কত বড় ভুল করেছিল মানিয়ামের উপরে ভরসা করে। সে এরপর ইন্সপেক্টরকে বলে, স্যার আমি এবং আমার গাড়ি দুজনের কেউই এর সাথে যুক্ত নাই। আমি তো আমার গাড়িটিকে তার কাছে সারার জন্য দিয়েছিলাম, এখন সে এরকম করলে আমি কি করতে পারি? প্লিজ আমার গাড়িটি ফেরত দিন। এর জন্য যে জরিমানা হয়েছে আমি সেটি আপনাকে দিয়ে দেবো। কিন্তু বেনের একটি কথা, যেহেতু গাড়িটি তাদের প্রমাণ সেই জন্য গাড়িটি সে ছাড়তে পারবে না। সে গাড়িটি তাকে কোনো মতেই দিতে রাজি নয়। বেঞ্জো ভাবে সে তো তার গাড়িটি ছেড়ে কিছুতেই বাড়িতে ফিরতে পারবে না, যার জন্য সে সেখানে অপেক্ষা করতে থাকে। এরপরে সে হঠাৎ করে খবর পায় মানিয়াম নাকি বাড়িতে ফিরে এসেছে। সেই জন্য আবারও তার সমস্ত বন্ধুরা মিলে মানিয়ামের বাড়ির উদ্দেশ্যে যায়। সেখানে গিয়ে যখন মানিয়ামের কথা জিজ্ঞেস করে তখন উল্টো তার বাবা মায় মানিয়ামের কথা শুনেই রেগে যায়, বলে সে আমার ছেলেই নয়, আর তার কথা বললে তোমাদের সবার খবর আছে। এক প্রকার তাদেরকে ভাগিয়েই দেয় বাড়ি। এবার বেঞ্চ কি করবে কিছুই বুঝে উঠতে পারবে না। বাড়িতে এসে যখন শুতে নেয় তার চোখে কোনো ঘুম নেই। তার শুধু একটি চিন্তে তার গাড়িটি এখন কী অবস্থায় রয়েছে, যার জন্য সে রাতের বেলায় আবারও পুলিশ স্টেশনে চলে আসে। আর বেঞ্চ এবার স্টেশনে এসে সবার প্রথমে যায় এসআইয়ের সাথে দেখা করার জন্য। তাকে গিয়ে বলে, স্যার আমি বেঞ্চ, আমার গাড়িটি ছাড়ানোর কথা বলতেই আপনার কাছে এসেছি। আর এরপরে সে হয়ে যাওয়া সমস্ত ঘটনা এসআই জর্জকে বলে। জর্জেরও তার ইমোশনাল কথাগুলো শুনে একটি মনটা নরম হয়, যার জন্য সে এবার বেনিকে ডেকে বলে তুমি এর গাড়িটি ফেরত দাও। কিন্তু বেনি এই গাড়িটি নিয়ে বেশ অবসেস ছিল, সে গাড়িটি ছাড়তে কোনো মতেই রাজি ছিল না। কিন্তু একজন সাধারণ ইন্সপেক্টর হয়ে কি আর এসআইয়ের উপরে কথা বলতে পারে, যার জন্য সেই গাড়িটি দিতে তাকে বাধ্য হয়। বেন যখন সেই গাড়িটি নিয়ে সেখান থেকে চলেই যাবে তখনই জর্জ তাকে এসে বলে, বেঞ্চ তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে? আসলে সতীশের আজকে বোনের বিয়ে, তুমি যদি আমাদেরকে সেখানে ছেড়ে দাও তাহলে খুবই ভালো হয়। বেঞ্চ সেখানে যেতে না চাইলেও জর্জ যেহেতু তাকে সাহায্য করেছে গাড়িটি ছাড়িয়ে দিতে, সেই জন্যই সে যেতে বাধ্য হয়। এবার সে জর্জ এবং বেনিকে নিয়ে সেই বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে আসার পরে বেন যখন আবারও বাড়িতে ফিরে যাবে তখনই জর্জ বলে, তুমি যখন এখানে এসে গিয়েছো তাহলে আমাদের সাথে খাবারও খেয়ে যাও। বেন যেটি করতে রাজি না হতে চাইলেও যেহেতু জর্জ তাকে সাহায্য করেছে যার জন্য এটি মানতে হয়। আবার অন্যদিকে বেনিও তার গাড়ির চাবি নিয়ে চলে যায়, বলে তুমি এখানে অপেক্ষা করো, আমরা এটিতে করে আবার বাড়িতে ফিরবো। বিয়ে সম্পন্ন হয়, সবাই খাবার দাবার খায় এবং অবশেষে তারা আবারও বাড়ির পথে যখন রওনা দেবে তখনই জর্জ জানায়, আমরা এখন বাড়ি যাব না, আমরা যাব সতীশের ফার্ম হাউসে, কারণ সেখান থেকে কিছু দরকারি ডকুমেন্টস নেওয়া রয়েছে। তারা আবারও রওনা দেয় জঙ্গলের রাস্তা দিয়ে। কিছুটা এগোতেই জর্জ বলে, এখান থেকে হয়তো আমাদের ডান দিকের রাস্তা নেওয়া উচিত, একটি শর্টকাট রাস্তা। বেঞ্চ বলে, না না স্যার, আমার গাড়ি এই রাস্তা দিয়ে কখনোই যেতে পারবে না, আমার গাড়ি এখান দিয়ে গেলে অনেক খারাপ হয়ে যাবে। কিন্তু জর্জ বলে, দেখো এই রাস্তা দিয়ে আমাদের শুধু 1 কিলোমিটার যেতে হবে, যার জন্য এবার বেঞ্চ সেই রাস্তা দিয়েই তার গাড়ি ঢোকায়। এরপর বেঞ্চ তার গাড়িটি নদী এবং জঙ্গলের মধ্যে দিয়েই এগোতে থাকে। আর একটু এগিয়ে বেঞ্চ এবার রেগে গিয়ে বলে, এভাবে তো আমার গাড়িটা একেবারে নষ্ট হয়ে যাবে। তাই সে গাড়িটা থামিয়ে দিয়ে বলে, আমি এখান থেকে আর 1 চুলো সামনে এগোতে পারবো না। ঠিক তখনই জর্জ তার মুখ খুলে বলে, দেখো বেঞ্চ, কাল সতীশের বোনের বিয়ে, কিন্তু মেয়েটি কলেজে পড়ার সময় একটি ছেলের প্রেমে পড়ে যায়। এখন সেই ছেলেটা বিভিন্ন ভিডিও এবং ছবি দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করছিল। সেই ছেলেটা যখন এদের বাড়িতে এসে ব্ল্যাকমেল করে তখন সতীশের বাবা রাগের মাথায় সেই ছেলেটিকে হত্যা করে। এখন কাহিনীটা যেহেতু দুর্ভাগ্যবশত হয়েই গিয়েছে, তাই এখন আমরা এই মৃতদেহটাকে গায়েব করতে এসেছি। এত কিছু শোনার পরে বেঞ্জের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জর্জ তখন তাকে হুমকি দিয়ে বলে, কাউকে যদি তুমি কিছু বলো তাহলে তোমার খবর আছে, সাথে তোমার পরিবারের যে কী হবে সেটি তুমি আন্দাজও করতে পারবে না। এরপর সবাই মিলে তারা সেই মৃতদেহটাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। যাই হোক, এভাবেই বাড়ি ফিরে আসার সময় জর্জ তাকে কিছু টাকাও দেয় গাড়ির খরচ বাবদ। বাড়িতে ফিরে আসার পরে বেঞ্চকে দেখে বোঝাই যাচ্ছে তার অবস্থা খুব একটা বেশি ভালো নয়। তার সাথে এত কিছু হয়ে গেছে কিন্তু সে তার স্ত্রীকে এই ব্যাপারে কিছুই বলে না। এরপরে বেঞ্চ যখন তার গাড়ির ডিগি খুলে সে দেখতে পায় ভেতরে অনেক রক্তের ছোপ ছোপ দাগ এবং একটি পার্সটি হাতে নিতে সেখানে তার স্ত্রী চলে আসে আর সে পার্সটি পাশের বাগানে ফেলে দেয়। এরপর বেঞ্চ তার গাড়িটি নদীতে গিয়ে ধুয়ে মুছে আবারও চকচকে করে ফেলে। বাড়ি ফেরার পরে ললিতা বুঝতে পারে বেঞ্চ অস্বাভাবিক মতোই অদ্ভুতভাবে কেমন যেন চুপচাপ হয়ে গেছে। সে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এমন গম্ভীর হয়ে আছো কেন? আমার বা মেয়ের সাথে তুমি কথা কেন বলছো না? কিন্তু বেঞ্চ কোনো কথা না বলে উল্টে তার উপরে চিৎকার করে ওঠে। এরপর বেঞ্চ পরের দিনই তার ছেলেকে নিয়ে আসার জন্য হোস্টেলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে আশ্চর্যজনকভাবে জানতে পারে তার ছেলে নাকি কয়েকদিন আগেই হোস্টেল থেকে বেরিয়ে গেছে। কথাটি শুনে বেঞ্জের যেন কেমন একটা লেগে ওঠে, কারণ এর আগে কোনোদিনও তার ছেলে তাকে না বলে কোথাও যায়নি। অনেক চিন্তা করে সে থানায় গিয়ে তার ছেলের জন্য একটি নিখোঁজ ডায়েরিও করে। তবে থানা থেকে বের হয়ে আসার সময় বেঞ্জ একটি মোটরসাইকেল দেখতে পায়, যেটা দেখে একদমই পাবির মোটরসাইকেলের মতোই। এটি কার জিজ্ঞেস করাতে বেনি বলে, এটা তো বেশ কয়েক মাস ধরে এখানে রয়েছে, চিন্তা করো না, তোমার ছেলের খবর পেলেই আমরা তোমাকে ইনফর্ম করব। কিন্তু বেঞ্জের মনে যেন সন্দেহের জ্বর বেড়েই চলছে। তাই সে এবার কিছু একটা ভেবে দ্রুত বাড়ি ফিরেই সেই পার্সটি খুঁজতে শুরু করে, যেটি সেদিন সে তার স্ত্রীর ভয়ে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল।
আর সে অনেক খোঁজাখুঁজির পর সে পার্সটি খুঁজে পায়। আর পার্সটি খোলার পরে সে এমন কিছু দেখতে পায় যাতে তার পুরো দুনিয়াটাই পাল্টে যায়। কারণ এই পার্সটি হলো তার নিজের ছেলে পাবির। তার মানে কিছুদিন আগে সে যে লাশটিকে জঙ্গলে ফেলে এসেছে সেটি তার নিজেরই ছেলের লাশ। বেঞ্চ তখন বাথরুমে গিয়ে একা একা চোখের জল ভাসাতে থাকে। বেঞ্চ এবার বেশ বুঝতে পারে এই সমস্ত কিছুর পেছনে রয়েছে ওই সুধীর এবং জর্জ। কিন্তু তারা কেন তার নিরীহ ছেলেকে হত্যা করবে, এই প্রশ্নটি যেন তাকে কুরে কুরে খাচ্ছিল। তাই সে সরাসরি চলে যায় সতীশের কাছে। সে তাকে কড়া স্বরে জিজ্ঞেস করে, সত্যিটা বলো, ওই দিন তোমরা কার লাশ জঙ্গলে ফেলে এসেছো? কিন্তু সতীশ কোনো উত্তর না দিয়ে হালকা সুরে বলে, তুমি বাড়িতে ফিরে যাও। আর এই ঘটনার পরেই ল্যান্ডস্লাইড হয়ে যায়। আর এরপরে যা হয় সেটা তো আমরা গল্পের শুরুতেই দেখেছি। আসলে এই সময়ে তখন ওই ব্যাগে একটি মানুষের লাশ উঠে আসে, আর সেটাই ছিল পাবির। মিডিয়া ব্যাপারটা নিয়ে শোরগোল শুরু করে দেয়। ব্যাপারটা দেখে জর্জও বেশ চিন্তায় পড়ে। আর তারা জানতে পারে সতীশ নাকি মিসিং। কিন্তু জর্জ পুরো ব্যাপারটা এখনও ঠান্ডা মাথায় সলভ করার চেষ্টা করছে। আর সে কিছু একটা ভেবেই চলে যায় বেঞ্জের বাড়িতে। সেখানে গিয়ে কোট্টানকে ডেকে বলে ল্যান্ডস্লাইডে একটি লাশ ভেসে উঠেছে এবং পোস্টমর্টম করে জানা গিয়েছে সেটি নাকি এই বাড়ির পাবি ছেলেটির লাশ। তাই বডি শনাক্তকরণের জন্য কাউকে একজনকে স্টেশনে আসতে হবে। অন্যদিকে বেঞ্জ সতীশকে একটি হোটেলে বন্দি করে রেখেছে। আর সে জিজ্ঞেস করে, বলো আমার ছেলের সাথে তোরা কি করেছিস? সতীশ বলে, স্যার আমি সত্যি বলছি কিছুই জানি না। সেদিন আপনার মতো আমিও গাড়িতে এই লাশের ব্যাপারে শুনেছিলাম। আর ওই গ্রামে আমার কোনো কাজিন বা বোন নেই। তোমাকে সমস্তটাই তারা মিথ্যে বলেছে। পরদিন সকালেই জর্জ কয়েকজন পুলিশ অফিসারকে নিয়ে বেঞ্জের হোটেলে আসে এবং সে তার অতীত নিয়ে কথা বলতে শুরু করে। আসলে আগে বেঞ্জ একজন স্ট্যান্ডম্যান ছিল এবং সেখানে তার একটি খুব ভালো বন্ধুও ছিল। তবে একদিন এক দুর্ঘটনায় বেঞ্জকে বাঁচাতে গিয়ে তার সেই প্রিয় বন্ধু নিজে মারা যায়। যার পর থেকে বেঞ্জ সমস্ত কিছুর জন্য নিজেকেই দায়ী করে। আর সেই বন্ধুর একজন স্ত্রী এবং সন্তানও ছিল। আর এরাই হলো বেঞ্জের স্ত্রী এবং সন্তান পাবি। আর এখানে জর্জ বলে, যেহেতু পাবি তোমার সৎ ছেলে তাই তুমি তাকে হত্যা করেছো। কারণ তুমি জানতে পেরে গিয়েছিলে তোমার সৎ ছেলে তোমার আপন মেয়েকে মলেস্ট করতে চাইতো, তাই তুমি রাগ করে তাকে মেরে ফেলেছো। অন্যদিকে আবার বেনি ললিতা ও তার মেয়েকে থানায় নিয়ে গিয়ে টর্চার করতে থাকে, তাদের দিয়ে স্বীকারোক্তি করাতে চায়। আবার অন্যদিকে সেই কয়েকটি পুলিশ ইন্সপেক্টরের সাথে বেঞ্চের মারামারি শুরু হয়ে যায়। যেহেতু তারা বেশ কয়েকজন ছিল তাই বেঞ্চ তাদের সাথে পেরে ওঠে না, আর তারা বেঞ্চকে থানায় নিয়ে আসে। এরপরে জর্জ তার স্ত্রী এবং মেয়েকে ছেড়ে দিলেও এতক্ষণে মিডিয়ায় এটি হট্টগোল পড়ে যায়। পরের দিন কোর্টে বেঞ্চকে হাজির করলে বিচারক সমস্ত প্রমাণের জন্য 5 দিনের সময় দেয়। সেদিন রাতেই জর্জ বেনিকে বলে, আজ রাতে বাইরে থেকে 5 জন লোক আসবে, থানায় যেন কেউ তখন না থাকে, শুধু তুমি একাই থাকবে এবং সমস্ত সিসিটিভিও বন্ধ করে দেবে। বেনি প্রথমে রাজি না হলেও পরে জর্জ তাকে বলে, দেখো এরপরে ভবিষ্যতে তুমি এসেই হবে এবং এখনও তোমার আমার কাছ থেকে অনেক কিছুই শেখার বাকি আছে, তাই যা বলছি তাই করো। এরপর বেনিও সবাইকে এক এক করে বাইরে পাঠিয়ে দেয় এবং থানার সিসিটিভি ফুটেজও বন্ধ করে দেয়। এরপর সত্যি থানায় 6 জন লোক আসে। বেনি তার কাছে গিয়ে বলে, তোর খেলা এখানেই শেষ, কিন্তু তোর এটা জানার অধিকার অবশ্যই আছে যে তোর ছেলের সাথে শেষে কি হয়েছে। সে বলে, তোমার ছেলে জর্জের মেয়েকে ভালোবাসতো। তারা দুজনে যেহেতু একই কলেজে পড়তো তাই তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু জর্জ কথাটি শুনতে পেরে পুরোই পাগলা হয়ে যায়, যে কোনোভাবেই সে এটি মানতে পারে না। আর যার কারণে সে পাবিকে এখানে ধরে এনে প্রচুর টর্চার করে। আর সে জর্জ এতটাই সাইকো যে নিরীহ ছেলেটিকে শুধু ভালোবাসার অপরাধের জন্য তাকে মেরে ফেলে। এটি শুনে এবার বেঞ্চ এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে সে সবাইকে এক এক করে মারতে থাকে। যেহেতু সে একজন স্ট্যান্ডম্যান ছিল অতীতে, যার জন্য তাদেরকে মারার জন্য তার বেশি একটা কষ্ট হয় না। পরে সে বেনিকেও মেরে বেঞ্চের গাড়িতে ডিগিতে ফেলেই সেখান থেকে নিয়ে আসে। এবার জর্জ আবারও বেঞ্চের বাড়িতে যায়, কিন্তু ঠিক সেই সময়ই বেঞ্চ তাকে ফোন করে এবং বলে, আমি জানি তুমি আমার বাড়িতে গিয়েছো, কিন্তু নিজের বাড়ির কথা ভুলে গিয়ে আমার বাড়িতে গেলে হবে? মানে সে ইনডাইরেক্টলি তার মেয়ের কথা বলছে। জর্জ বলে, তুমি আমার মেয়েকে কিছু বলবে না। এই বলে সে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে যাওয়ার পরে তার মেয়েকে কোথাও দেখতে পায় না, কিন্তু সামনে সে বেঞ্চের গাড়িটি দেখতে পায়। গাড়ির দরজা খুলে আসে বেনির মৃতদেহ। আর ঠিক তখনই বেঞ্চ তাকে মারতে শুরু করে। জর্জ তাকে জিজ্ঞেস করে যে, বলো আমার মেয়ে কোথায়? কিন্তু বেঞ্চ তাকে কিছুই বলে না এবং তাকে বেধর কেলানি খেলায়। অবশেষে সে তাকে মেরেও ফেলে। আর এই সব ঘটনাটি জর্জের মেয়ে দূর থেকে দেখছিল। আসলে বেঞ্চ মেয়ের কাছে এই সমস্ত কথাই খুলে বলে। তার মেয়েও তার বাবার আচরণ খুব ভালো করেই জানতো, কারণ তার বাবা তার উপরেও কম টর্চার করেনি, যার জন্য সে তার বাবার মৃত্যু দূর থেকে দেখছে এবং সে বেঞ্চকেও সাহায্য করেছে। অবশেষে পাবের মৃতদেহ বেঞ্চের পরিবারকে হস্তান্তর করা হয়, কিন্তু বেঞ্চ সেখানে ছিল না। সে গাড়ি নিয়ে আবারও জঙ্গলে চলে এসেছে তাদের দুজনের লাশ ঠিকানা লাগাতে। সেখানে লাশ ফেলে দিয়ে আবারও সে পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে। আর এমন একটা সিনের মধ্যে দিয়েই এই অসাধারণ থ্রিলিং মুভিটাও এখানেই শেষ হয়।